মানে সরকারের যদি বৈধতা না থাকে তাহলে নাহিদ ইসলামের এমপি হওয়ার বৈধতাও থাকবে না। নাহিদ ইসলাম কি প্রস্তুত সংসদ সদস্য পদ ছেড়ে দিতে, আবার সাধারণ মানুষের কাতারে ফিরে যেতে? জামায়াত ইসলামের 68 জন সংসদ সদস্য কি প্রস্তুত তাদের এমপি পদ ছেড়ে দিতে এবং সাধারণ মানুষের কাতারে ফিরে গিয়ে আন্দোলনে নামতে? মানে এই বিষয়গুলো এখনো নিশ্চিত না হয় কি কৌশলে আগামীতে এগোবেন বুঝতে পারছেন না যেমন জামায়াতে ইসলামী বা জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ, তেমনি বুঝতে পারছেন না সুশীল সমাজের ওই সংস্কারবাদী অংশ যারা কিনা এখন তারেক রহমান এই সংস্কার নাটক চিরতরে আপাতত বন্ধ করে দেওয়ায় একরকমের হতভম্ব। প্রফেসর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের আমলের থলের বিড়াল অবশেষে বেরিয়ে এসেছে। আমরা বারবার ইঙ্গিত দিয়েছি এবং প্রফেসর ইউনূসের সময়ে বিএনপির রাজনীতি নিয়ে অনেক সমালোচনা করেছি। বিএনপির নতজানু রাজনীতি, ছাড় দেওয়ার রাজনীতি, এই রাজনীতিগুলো নিয়ে আমরা সমালোচনা করেছি এবং আমরা বলেছি যে এই রাজনীতির ফলাফলে বিএনপিকে বড় ধরনের বিপদে পড়তে হতে পারে। সৌভাগ্য বিএনপির যে বিএনপি সেই বিপদ থেকে উতরে গেছে। উতরে যখন বিএনপি গেছে তখন বিএনপির অন্যতম গুরুত্বপূর্ণ নেতা এবং নতুন সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মেজর হাফিজ বীর বিক্রম তিনি অন্তর্বর্তীকালীন সরকারের আমলের গোমর ফাঁস করে দিয়েছেন। জামাত শিবির এনসিপির জোট থেকে আল্লাহ তাআলা অলৌকিকভাবে এই বাংলাদেশের জনগণকে বাঁচিয়ে দিয়েছেন। আপনারা অনেকে আমাকে প্রশ্ন করবেন, হয়তোবা আমার উপর রাগ করবেন যে আপনি আক্রমণাত্মক ভাবে কথা বলছেন। আসলে আক্রমণাত্মক ভাবে কথা বলছি না। আপনারা যদি এর পিছনের রহস্য শোনেন তাহলে একদম অবাক হয়ে যাবেন। আপনারা ভোটের হিসাব নিকাশ দেখেছেন, জামাত এনসিপি জোট তারা মোটামুটি 37% ভোট পেয়েছে, অপরদিকে বিএনপির জোট মোটামুটি 49 বা 51% ভোট পেয়েছে। এই যে দেখেন 10% বা 5% বা 7% যাই হোক, কোনোভাবে বিষয়টা যদি চেঞ্জ হয়ে জামাত এনসিপি জোট ক্ষমতায় আসতো তাহলে কি হতো একবার চিন্তা করেন। বাংলাদেশের নবনির্বাচিত বিএনপি সরকার জুলাই সনদকে একরকমের কবর দিয়ে দেওয়ার পর এবং এই যে 18 মাস ধরে যে মঞ্চায়িত হলো যে নাটক সংস্কার নাটক, সেই নাটকের একরকমের জবনিকাপাত ঘটানোর পরে একেবারে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণের দিন মানে পর্দা ফেলে দিয়েছেন মঞ্চে সেই নাটকের। এমনটা ঘটানোর পর একই সঙ্গে ব্যাপক হতাশা দেখা দিয়েছে যেমন জাতীয় নাগরিক পার্টির মধ্যে, জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের মধ্যে, তেমনি সুশীল সমাজের একটি অংশের মধ্যে, যারা মোটামুটি জবরদস্তি করে সংবিধান সংস্কারের এই পুরো বিষয়টি আলী রিয়াজের দরবারে ব্যবস্থাপনা করছিলেন, মঞ্চায়ন করছিলেন এবং সংসদের বাইরে কোন রকম ম্যান্ডেট ছাড়া, জনগণের ম্যান্ডেট ছাড়া তারা সংস্কার নাটক পরিচালনা করতে পারেন এমন একটা দায়িত্ব গ্রহণ করে তারা ইচ্ছামতো সংবিধানটা রচনা করার দায়িত্ব নিয়ে নিয়েছিলেন। নাহিদ ইসলামরা এখন তাই যখন নির্বাচনের বিভিন্ন খুঁত নিয়ে সংবাদ সম্মেলন করছেন এবং বলছেন যে সংবিধান সংস্কার পরিষদ শপথ না নিলে বিএনপি তাহলে সংসদের আর কোনো অর্থই থাকে না এবং হুঁশিয়ারি উচ্চারণ করছেন যে বিএনপিকে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিতেই হবে, তখন আবার সুশাসনের জন্য নাগরিক এই সংস্থার এই দোকানের প্রধান বদিউল আলম মজুমদার, যিনি কিনা আলী রিয়াজের দরবারে আলী রিয়াজের ডানহাত হিসেবে কাজ করছিলেন, সেই সংস্কারবাদী ব্যক্তি যারা কিনা সেই 90 দশকের শেষ থেকে বাংলাদেশের রাজনীতিবিদদের একদিন শায়েস্তা করে ছাড়বেন, বাংলাদেশের প্রধান দুই দল আওয়ামী লীগ বিএনপিকে মাইনাস করবেন, তাদের নিজেদের ইচ্ছা মতো সংবিধান লিখবেন, রাষ্ট্র ব্যবস্থা কায়েম করবেন এবং তারপর তাদের সাজানো গোছানো মতামত অনুযায়ী বাংলাদেশের রাজনীতি চলবে, রাষ্ট্রটা চলবে, সেই স্বপ্নে বিভোর হয়ে আছেন, যে স্বপ্নে তারা একবার 1-11ও ঘটিয়েছেন। সেই বদিউল আলম মজুমদারও এসে গলা মিলিয়েছেন জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দের সঙ্গে এবং তারা এক সুরে বলছেন নির্বাচন ঠিকমতো হয়নি, নির্বাচনে অনেক প্রশ্নবিদ্ধ ঘটনা ঘটে গেছে এবং নির্বাচন কমিশন তাদের দায়িত্ব পালন করেনি এবং নির্বাচন কমিশন চাইলে এখনো আবারও পুনর্নির্বাচন দিতে পারে। দেখেন বদিউল আলম মজুমদার সুজন সম্পাদক, তিনি যে সংবাদ সম্মেলন করেছেন সেটা খুব গুরুত্বের সঙ্গে খুব স্বাভাবিকভাবেই প্রথম আলো এবং ডেইলি স্টার ছেপেছে, তাদের সুশীল সমাজের গুরুত্বপূর্ণ যে ভাগিদার অংশীদার তারা। তো প্রথম আলো সেখানে লিখছে যে বদিউল আলম মজুমদার বলেছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অযোগ্য প্রার্থীও প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পেয়েছেন বলে অভিযোগ উঠেছে। তা সত্ত্বেও নির্বাচন কমিশন তদন্ত করেনি, তারা তড়িঘড়ি করে গভীর রাতে গেজেট প্রকাশ করে দিয়েছে। গেজেট প্রকাশ করে তারা হাত মুছে নিয়েছে, তাদের আর যেন কোনো কিছু করার নেই। নির্বাচনী ফলাফলের সমীকরণই বদলে যায় যদি যারা নির্বাচনে অযোগ্য তারা যদি নির্বাচনে অংশগ্রহণ করেন। কি গুরুত্বপূর্ণ ইন্টারেস্টিং ব্যাপার দেখেন, এই বদিউল আলম মজুমদাররা নির্বাচনটা হয়ে যাওয়ার আগে অযোগ্য প্রার্থীদেরকে নির্বাচন কমিশন নির্বাচন করার সুযোগ দিয়ে দিচ্ছে, এ ব্যাপারে আপত্তি করার বা গলার আওয়াজ ওঠানোর কোনো প্রয়োজন বোধ করেন নাই, কারণ তখনও তারা ভাবছিলেন যে নির্বাচনটা যে কোনো ভাবে হয়ে গেলেও এবং নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে বিএনপি জয়লাভ করলেও বিএনপি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেবে এবং এরপর এই সংসদটা মাসের পর মাস একরকম তাদের কথা মতো চলবে এবং তাদের কথা মতো চলে সংবিধান পুনর্লিখন হবে, সংবিধান সংস্কার হবে। এসব সমস্যায় 180 কার্য দিবস কিংবা 240 কার্য দিবস পর্যন্ত কেটে যাবে, যেমন স্বপ্ন দেখে রেখেছিলেন আলী রিয়াজ।
এভাবে তারাই আসলে দেশটা পরিচালনা করবেন। কাজেই বিএনপি জিতলো না অন্য কোনো দল জিতলো তাতে কিছু আসে যায় না, নির্বাচনটা হয়ে যায়। এখন যখন নির্বাচন হয়ে গেছে এবং নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ দল বিএনপি একদম এমপি হিসেবে শপথ গ্রহণের দিনে এসেই বিড়াল মেরেছে, তারা কোনোভাবেই সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিতে রাজি হয় নাই। তারা প্রশ্ন তুলেছে গণভোট সংবিধানে নাই, তারা প্রশ্ন তুলেছে সংবিধান সংস্কার পরিষদ সংবিধানে নাই, সংবিধান সংস্কার পরিষদের শপথ সংবিধানে নাই। কাজেই বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, যে কথা তিনি এর আগেও অনেকবার আলী রিয়াজের দরবারেও বলেছেন, এবার তিনি সোজা সাপটা সংবাদ মাধ্যমের সামনে বলেছেন বিএনপি সংবিধানের বাইরে কিছু করতে রাজি না, বিএনপি এসব সংবিধান সংস্কার পরিষদের শপথ টপথ নেবে না। জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি চেষ্টা করেছিল গ্যাঞ্জাম করার, তারা তাদের এই বিষয়ে তাদের ক্ষোভ দেখানোর চেষ্টা করেছিল, একটা নাটকীয়তা তৈরিরও চেষ্টা করেছিল, তারা বিক্ষোভ ডেকেছিল, তারা সরাসরি একেবারে জামায়াতে ইসলামীর আমির ঘোষণা দিয়েছিলেন যে কিছুতেই তারা এমপি হিসাবে শপথ নেবেন না যদি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে বিএনপি শপথ না নেয়। জাতীয় নাগরিক পার্টিও বলে রেখেছিল যে তারা শপথ নিলে দুটো শপথই নেবে, আর না হলে তারা কোনো শপথই নেবে না। কিন্তু দেখেন এই যে নির্বাচনটা হয়ে গেছে, সেই নির্বাচনে 6টি আসন পেয়েছে জাতীয় নাগরিক পার্টি। মানে নির্বাচনের 2 মাস আগেও কল্পনাও করা যেত না, অনেক রাজনৈতিক বিশ্লেষক বলতেন যে 6টা ভোটও এই জাতীয় নাগরিক পার্টির নেতারা নির্বাচনে দাঁড়ালে পাবেন কিনা তা নিয়ে সন্দেহ। এরপর তারা জামায়াতে ইসলামীর সাথে জোট করার পর কয়েকটি আসন পাবেন ভাবা গিয়েছিল, কিন্তু 6টি আসন তারা পেয়ে যাবেন সেটা তো নিশ্চিতভাবেই একরকমের অকল্পনীয় ছিল। কাজেই 6টি আসন জয়লাভ করার পরে এই নাহিদ, এই আক্তার হোসেন, এই হাসনাত থেকে শুরু করে আবার নাম না জানা যে কজন পেয়েছেন আসন তারা, কিংবা জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ 68টা আসন পেয়েছে জামায়াতে ইসলামীর এমপি পদে জামায়াতে ইসলামীর নেতারা। তারা কি সত্যি প্রস্তুত 2024-এর আগস্টের পর তাদের ব্যাপক রাজনৈতিক উত্থান, এই ভাগবাটোয়ারার নির্বাচনে তাদেরকে যেই শক্তিশালী অবস্থানে নিয়ে গেছে, তারা সেই শক্তিশালী অবস্থানটা ছেড়ে দেবেন? মানে জুলাই সনদের জন্য, সংবিধান সংস্কার পরিষদের জন্য? তাদের এই জুলাই সনদের প্রতি যেহেতু বাংলাদেশের মানুষের কোনো সমর্থন নাই, বাংলাদেশের মানুষের কোনো সম্পর্কও নাই, যে ঠিক কি কারণে 18 মাস ধরে দেশটাকে অস্থিতিশীল রেখে দেশে যথেচ্ছ মববাজি করে ওই যে ঘরে বসে তারা কি পরিবর্তন করলেন বাংলাদেশের রাষ্ট্রের আর সংবিধানের, আর কেন এই জন্য মাসের পর মাস রাষ্ট্রীয় টাকা খরচ হলো, আর কেনই বা গণভোট হলো, এ বিষয়ে বাংলাদেশের শিক্ষিত অশিক্ষিত গ্রাম শহর বেশিরভাগ মানুষের কোনো ধারণাই নাই। কাজেই তারা যে ওই কাজের সমর্থন পাবেন যে জুলাই সনদ বাস্তবায়িত হচ্ছে না তাই আমরা অভিমান করে আর এমপি পদে শপথ নিচ্ছি না, এটা বললেই যে তারেক রহমানের সংসদ, তারেক রহমানের সরকার নড়বড়ে হয়ে যাবে সে সম্ভাবনা যে কম, সেটা বোঝেন জাতীয় নাগরিক পার্টি আর জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ। বরং তারা বোঝেন এ সুযোগ পেলে বিএনপি সাথে সাথে উপনির্বাচন দেবে এবং প্রয়োজনে আমির নির্বাচন করবে। তাদের অসংখ্য বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী প্রতিটি আসনে দাঁড়ানোর জন্য প্রস্তুত ছিল, তারা তেমন একটা নির্বাচন করে সংসদ পূর্ণ সংসদে পরিণত করবে, আর না হলে হয়তো আওয়ামী লীগকেই ফিরিয়ে আনবে। সেই ভয়াবহ পরিণতির কথা ভেবে, মানে একবার ছিটকে পড়ার ভয়ে এই সংসদ থেকে জামায়াতে ইসলামী বা জাতীয় নাগরিক পার্টি এমন কোনো ডাকও দিতে পারছে না যে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নিলে যেহেতু সংসদের আর কোনো অর্থই থাকছে না তাই আমরা সংসদে যাব না, কিংবা তারা বলছেন না যে তারা আন্দোলনে যাবেন। জামায়াতে ইসলামী শপথের দিনেই বিকাল 3টায় একটা বিক্ষোভ কর্মসূচি ডেকে পরে সেটা বাতিলও করতে বাধ্য হয়েছিল। জামায়াতে ইসলামীর আমির এখন আর কোনো প্রতিবাদ বিক্ষোভের কথা বলছেন না, তিনি তার এলাকায় রাস্তা ঝাড়ু দিচ্ছেন, জনগণের সেবক হিসেবে নিজের ভাবমূর্তি গড়ে তুলতে এই কাজ করে বেড়াচ্ছেন। এমন অবস্থায় জাতীয় নাগরিক পার্টির নেতা নাহিদ ইসলাম যে সংবাদ সম্মেলন করেছেন, যে সংবাদ সম্মেলনটি তিনি তার রূপায়ণ ট্রেড সেন্টারের প্রধান কার্যালয়ে বসে করেছেন, আমি দেখছি কোনো প্রধান সংবাদপত্রে সেই খবরটা পর্যন্ত ছাপা হয় নাই। এই খবর আমি একমাত্র আমার দেশ ছাড়া আর কোথাও দেখছি না। তারা সেখানে বলেছেন ওই সংবাদ সম্মেলনে একই সঙ্গে সংসদ অধিবেশন আর সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকতে হবে। নাহিদ ইসলাম বলেছেন বিএনপি একদিকে ঋণ খেলাপি ও হত্যা মামলার আসামিদের মন্ত্রী বানিয়েছে, অন্যদিকে সংসদ সদস্যদের বৈধ সুবিধা না দিয়ে সাধু সাধার চেষ্টা করছে। মানে ওই যে বিএনপি যে বলেছে তারা প্লট নেবে না, তারা করমুক্ত গাড়ি নেবে না, এতে আবার আপত্তি নাহিদ ইসলামদের, কারণ নাহিদ ইসলামরা পড়া প্লট চান, নাহিদ ইসলামরা নতুন বন্দোবস্ত হিসেবে করমুক্ত গাড়ির মালিক হতে চান এমপি হিসেবে। কাজে তারা এটাতে ক্ষুব্ধ। অন্যদিকে তারা বলছেন বিএনপি ঋণ খেলাপি হত্যা মামলার আসামিদের মন্ত্রী বানিয়েছে। তো তাদের কাছে যদি এই বিষয়ে যথাযথ প্রমাণ ছিল তারা নির্বাচনটা হয়ে যেতে দিল কেন? নির্বাচন হওয়ার আগে তারা এই বিষয়ে যথাযথ অভিযোগ তারা বা সুশাসনের জন্য নাগরিকের বদিউল আলম মজুমদার কোনো পক্ষ থেকে তুললো না কেন? কারণ তারা তো একটা ভাগাভাগি নির্বাচনের জন্য প্রস্তুত হচ্ছিল। দেখেন এই যে অযোগ্য ব্যক্তিদের নির্বাচনে করতে দিলে যোগ্য ব্যক্তিদের সঙ্গে ঠিক আচরণ করা হয় না বলে এখন জ্ঞান দিচ্ছেন সুশাসনের জন্য নাগরিকের বদিউল আলম মজুমদার। তিনি তখন প্রশ্ন তোলেন নাই যে শুধুমাত্র হাসনাত আব্দুল্লাহর বিপরীতে দাঁড়ানো বিএনপি নেতা, তিনি যিনি কিনা কয়েকবারের এমপি, যিনি কিনা বর্ষিয়ান বিএনপি নেতা, তিনি কেন হঠাৎ করে কোন জাদুর বলে নির্বাচন কমিশনের কাছে ঋণ খেলাপি হিসেবে বাতিল প্রার্থীতে পরিণত হলেন, এবং কেন তাকে ঠিক ভোটের দুদিন আগে বিএনপি এমনকি দল থেকেও বহিষ্কার করে দিল, আর একেবারে বিনা প্রতিদ্বন্দ্বিতায় হাসনাত আব্দুল্লাহ এমপি নির্বাচিত হতে পারলেন। কাজেই কোথায় ঋণ খেলাপিদের নির্বাচন করতে দেওয়া হবে, কোথায় দেওয়া হবে না, সেগুলো তো নির্ধারিত হচ্ছিল সুনির্দিষ্ট জায়গায়। দেখেন এই যে নাহিদ ইসলামের বিরুদ্ধে নির্বাচনের দুদিন না কদিন আগে একটা রিট দায়ের হলো যে তিনি ডমিনিকান রিপাবলিকের নাগরিকত্ব কিনেছেন, সেই পাসপোর্টের ছবিও বেরিয়ে এলো। তার কি ফয়সালা হলো সেসব কিছুই কিন্তু ঠিক হয় নাই, কিন্তু জাতীয় নাগরিক পার্টির নেতারা এ বিষয়েও আর মুখ খুললেন না। দেখেন নাহিদ ইসলাম
ইসলাম বলছেন যে নানা কারণে তাদের স্বপ্নভঙ্গ হয়েছে, নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়েছে। আমরা সামনের দিকে এগুতে গণতন্ত্রের স্বার্থে, দেশের স্থিতিশীলতার স্বার্থে নির্বাচনের ফলাফল মেনে নিয়েছি। বাংলাদেশের জাতীয় সংসদকে এবং সংবিধান সংস্কার পরিষদকে কার্যকর করতে আমরা শপথ গ্রহণ করেছি। কেন? মানে নির্বাচন নানাভাবে প্রশ্নবিদ্ধ হয়েছে, নির্বাচনের ফল নানাভাবে, নির্বাচনে নানা রকম কারচুপি হয়েছে, সেসব বলবার পরেও তারা মেনে নেবেন কেন স্থিতিশীলতার স্বার্থে? নাকি তারা সে কারণে মেনে নিয়েছেন যে উল্টো এখন বিএনপির বিভিন্ন প্রার্থীরা সিরাজগঞ্জে, ঢাকায় সংবাদ সম্মেলন করে প্রশ্ন তুলছেন, প্রমাণাদি হাজির করছেন যে কিভাবে জামায়াতে ইসলামী জোটের প্রার্থীরা নির্বাচনী ফলাফলের কারচুপিতে কিংবা ভোট কেন্দ্র দখলে সিল মারতে ব্যস্ত হয়ে পড়েছিলেন। মির্জা আব্বাস ঢাকার কেন্দ্রে প্রশ্ন তুলেছেন নাসিরউদ্দিন পাটোয়ারি কি করে এত ভোট পেলেন। বিএনপি নেত্রী টকশোতে বসে বলছেন যে জামায়াতের আমির হেরে যাচ্ছিলেন, তাকে জিতিয়ে দিতে বিএনপি একটা পর্যায়ে আসনটা ছেড়ে দিয়েছে। এমন একটা ভাগবাটোয়ারার নির্বাচন হয়েছে বলেই কি স্থিতিশীলতার স্বার্থে নাহিদ ইসলামদের মেনে নিতে হয়েছে এবং তারা গিয়ে শপথ নিয়েছেন, আর শেষ পর্যন্ত তারা মানে তাদের জবরদস্তিটা চালিয়ে যাবেন নতুন সরকারের উপর, নতুন ব্যবস্থার উপর, যেই প্রক্রিয়ায় মানে ওই সংবিধান সংস্কার পরিষদের নামে সেই নাটকটা সফল হয়নি বলে এখন তারা আপত্তি করছেন। নাহিদ ইসলাম বলছেন তারা একই সঙ্গে সংসদ অধিবেশন ও সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকার আহ্বান জানাচ্ছেন। তিনি বলেছেন যদি গণভোট বাতিল হয়ে যায় এই সময়ে সরকারেরও কোনো বৈধতা থাকবে না। মানে সরকারের যদি বৈধতা না থাকে তাহলে নাহিদ ইসলামের এমপি হওয়ার বৈধতাও থাকবে না। নাহিদ ইসলাম কি প্রস্তুত সংসদ সদস্য পদ ছেড়ে দিতে, আবার সাধারণ মানুষের কাতারে ফিরে যেতে? জামায়াত ইসলামের 68 জন সংসদ সদস্য কি প্রস্তুত তাদের এমপি পদ ছেড়ে দিতে এবং সাধারণ মানুষের কাতারে ফিরে গিয়ে আন্দোলনে নামতে? মানে এই বিষয়গুলো এখনো নিশ্চিত না হয় কি কৌশলে আগামীতে এগোবেন বুঝতে পারছেন না যেমন জামায়াতে ইসলামী বা জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ, তেমনি বুঝতে পারছেন না সুশীল সমাজের ওই সংস্কারবাদী অংশ যারা কিনা এখন তারেক রহমান এই সংস্কার নাটক চিরতরে আপাতত বন্ধ করে দেওয়ায় একরকমের হতভম্ব হয়ে পড়েছেন। কাজেই হয় বাটোয়ারার নির্বাচন শুরু থেকে শেষ পর্যন্ত মেনে নিতে হবে নাহিদ ইসলামদের, আর না হলে এমপি পদ ছেড়ে রাস্তায় নেমে আসতে হবে। রাস্তায় নেমে এলেই কি তারা তাদের সঙ্গে কাউকে পাবেন? সে বিষয়েও সম্ভবত যথেষ্ট আস্থা পাচ্ছেন না তারা। আপাতত বদিউল আলম মজুমদারদের মতো সংস্কারবাদী দোকান পরিচালনাকারীদের একটি অংশকে তারা পাশে পেয়েছেন, এই নিয়ে আওয়াজটা বোধহয় জারি রাখতে চাইছেন। তবে নাহিদ ইসলামদের আওয়াজ এমনকি সব সংবাদ মাধ্যম যে প্রকাশ করছে না সেটাও খুব তাৎপর্য। প্রফেসর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের আমলের থলের বিড়াল অবশেষে বেরিয়ে এসেছে। আমরা বারবার ইঙ্গিত দিয়েছি এবং প্রফেসর ইউনূসের সময়ে বিএনপির রাজনীতি নিয়ে অনেক সমালোচনা করেছি। বিএনপির নতজানু রাজনীতি, ছাড় দেওয়ার রাজনীতি, এই রাজনীতিগুলো নিয়ে আমরা সমালোচনা করেছি এবং আমরা বলেছি যে এই রাজনীতির ফলাফলে বিএনপিকে বড় ধরনের বিপদে পড়তে হতে পারে। সৌভাগ্য বিএনপির যে বিএনপি সেই বিপদ থেকে উতরে গেছে। উতরে যখন বিএনপি গেছে তখন বিএনপির অন্যতম গুরুত্বপূর্ণ নেতা এবং নতুন সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মেজর হাফিজ বীর বিক্রম তিনি অন্তর্বর্তীকালীন সরকারের আমলের গোমর ফাঁস করে দিয়েছেন। এই একটা গোমর ফাঁস করে দেয়াতেই অন্তর্বর্তীকালীন সরকার যে নিজের ইচ্ছামতো রাজনৈতিক দলগুলোর উপরে, তার পছন্দের রাজনৈতিক দল একটা দুইটা ছাড়া বাকি রাজনৈতিক দলগুলোর উপরে যে ইচ্ছামতো ছড়ি ঘোরানোর চেষ্টা করেছে এবং তাদের যে নির্বাচন দেওয়ার প্ল্যান ছিল না সেটা পরিষ্কার হয়ে গেছে। মেজর হাফিজ রীতিমতো বোমা বিস্ফোরণ করে ফেললেন। তার এই এক মন্তব্য প্রফেসর ইউনূসের সমস্ত রহস্য ফাঁস করে দিয়েছে এবং এখন একেবারে পরিষ্কারভাবেই বলা যায় যে প্রফেসর ইউনূস সরকারের একটা বড় মিশন ছিল নির্বাচনটা 1.5 বছরে তারা দেবেন না, যে কোনোভাবে নির্বাচন ডিলে করা এবং ডিলে করানোর জন্য একের পর এক বিভিন্নভাবে বিভিন্ন মেকানিজমের শর্ত আরোপ করেছে বিএনপির উপরে। এমনকি জুলাই সনদের যখন চূড়ান্ত কপি তৈরি করে সেই চূড়ান্ত কপিতেও মেটিকুলাস ডিজাইনে সেটা পরিবর্তন করে 180 দিনের সাংবিধানিক পরিষদের কথা লিখে দিয়েছে তারা, যেটা ঐক্যমত্য কমিশনে আলোচনায় হয়নি। সেই লিখে দেওয়ার মাধ্যমে সর্বশেষ চেষ্টা যেটা তারা করেছে সেটা হচ্ছে বিএনপি যেন বলে যে এটা আমরা মানি না, আমরা এটা মানব না, এবং মানি না মানব না বললেই সরকার একটা স্কোপ পেয়ে যাবে, আচ্ছা তাহলে নির্বাচন দরকার নেই। ব্যাপারগুলো বোধহয় সেদিকেই নেয়ার একটা প্রক্রিয়া ছিল। কি বললেন মেজর হাফিজ? চলুন একটু জেনে দেখি এই ভিডিওতে, জেনে একটু রহস্য উন্মোচনের চেষ্টা করি প্রফেসর ইউনূসের আমলের যে ইতিহাস সেরা সাফল্য, সেই সাফল্যের অন্তরালে কি লুকিয়েছিল। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম বিএনপি নেতা এবং মুক্তিযুদ্ধ মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা বীর বিক্রম মেজর হাফিজ উদ্দিনের কথা। মেজর হাফিজ যে মন্তব্য করেছেন সেই মন্তব্য রীতিমতো বোমা ফাটানো মন্তব্য। কালের কণ্ঠের শিরোনামেই সেটা বলা আছে, শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে গণভোটে রাজি না হলে নির্বাচন দিত না, তাই রাজি হওয়া। মেজর হাফিজ
একেবারে স্পষ্ট করে বলে দিয়েছেন তিনি, যদি বিএনপি গণভোটে রাজি না হতো তাহলে প্রফেসর ইউনূস নির্বাচনই দিত না। সে অনন্তকাল ক্ষমতায় থাকার চেষ্টা করতো, এরকম একটা প্ল্যান তাদের ছিল এবং সেই প্ল্যানটা ফাঁস করে দিলেন মেজর হাফিজ। ফাঁস করে দিয়ে যেটা করলেন সেটা হচ্ছে প্রফেসর ইউনূস সরকারের যে সম্মানটুকু অবশিষ্ট ছিল সেটুকু শেষ হয়ে গেল। এখন কেন এই কথা বলছেন তিনি? এই কথা বলার কারণ সম্ভবত এটা যে গণভোট তো আমাদের সংবিধানে নেই, গণভোটের অপশন সংবিধানে নেই, সুতরাং গণভোটের যে আয়োজন সেটা সংবিধান বিরোধী আয়োজন, তাই বিএনপি চায়নি গণভোট হতে। কিন্তু সরকার চাপ সৃষ্টি করেছে, গণভোট করতে হবে, জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে, না হলে নির্বাচন হবে না। অর্থাৎ তাদের প্ল্যান অনুযায়ী ওই যে প্রফেসর আলী রিয়াজ প্রথমে এসেই বলেছিলেন ৭২-এর সংবিধান ছুঁড়ে ফেলতে হবে। বাংলাদেশের কিছু কুতুব এবং প্রবাসে বসে থাকা কিছু কুতুব প্রতিনিয়ত ন্যারেটিভ তৈরি করেছে যে ৭২-এর সংবিধান ছুঁড়ে ফেলতে হবে। প্রফেসর আলী রিয়াজ কিন্তু প্রথম উদ্যোগটা সেটাই নিয়েছিলেন যে সংবিধান নতুন করে লিখবেন, কিন্তু রাজনৈতিক দলগুলোর প্রতিবাদের মুখে সেটা আর পেরে ওঠেননি। সেটা যখন পেরে ওঠেননি তখন সংবিধানের মৌলিক কাঠামো তো তাকে চেঞ্জ করতেই হবে। মৌলিক কাঠামো চেঞ্জ না করলে তো তার মিশন সফল হবে না। সেই চেঞ্জের একটা বড় মিশন ছিল এই গণভোট, এবং সেই গণভোটটা সংবিধানকে পাত্তা দেওয়া হয়নি। রাষ্ট্রপতির আদেশ জারি করা হয়েছে, যে রাষ্ট্রপতির আদেশের ব্যাপারে সংবিধান থেকে পরিষ্কারভাবে বলা হচ্ছে যে সংবিধানের কোনো বিধান পরিবর্তন কিংবা সংবিধানে কোনো বিধান সংযোজন এই ব্যাপারে রাষ্ট্রপতি কোনো আদেশ দিতে পারেন না, অধ্যাদেশ জারি করতে পারেন না। রাষ্ট্রপতি সর্বোচ্চ যেটা করতে পারেন জরুরি অবস্থা জারি করতে পারেন, জরুরি অবস্থার মাধ্যমে সংবিধান স্থগিত করে দিতে পারেন। তো যেমন মানে সেনাশাসিত সরকার আসলে সংবিধান স্থগিত করে দেওয়া হয়, সেরকম একটা ব্যাপার। এই যে সংবিধান বিরোধী ব্যাপার, সেটা বিএনপি তাহলে মেনে নিল কেন? মেজর হাফিজ সেই উত্তরটাই দিয়েছেন যে এটা যদি মানা না হতো তাহলে প্রফেসর ইউনূস নির্বাচনই দিত না। থলের বিড়ালটা বেরিয়ে গেল। আরও কি বলছেন তিনি, চলুন একটু জানি। গণভোটের কোনো আইনি ভিত্তি নেই, তিনি স্পষ্ট করে বলেছেন। এই প্রক্রিয়াটি ঢাকার একটি বিশেষ এলিট গোষ্ঠী সাধারণ জনগণের উপরে চাপিয়ে দিয়েছে। তিনি বলেন, প্রাথমিকভাবে বিএনপি এই গণভোটের বিষয়ে একমত ছিল না, কিন্তু দলটির কাছে প্রতীয়মান হয় যে বিএনপি রাজি না হলে দেশে নির্বাচনের পরিবেশ তৈরি হবে না বা নির্বাচনই হবে না। এই পরিস্থিতিতে অনেকটা বাধ্য হয়েই বিএনপি জুলাই সনদে স্বাক্ষর করেছে। জুলাই সনদে স্বাক্ষরও বিএনপিকে বাধ্য করা হয়েছে প্রফেসর ইউনূসের মেটিকুলাস ডিজাইনে। সম্প্রতি ভোলায় তিনি এই বক্তব্য দেন। মেজর হাফিজ সংবিধান সংশোধনের প্রক্রিয়ার সমালোচনা করে বলেন, সংবিধান সংশোধনের মতো গুরুত্বপূর্ণ কাজটি কেবল জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিরাই করতে পারেন। আমাদের দেশ এখনো এ ধরনের গণভোটের জন্য প্রস্তুত নয়, অর্থাৎ এই গণভোট এটা গ্রহণযোগ্য নয়। যে পদ্ধতিতে এই গণভোটের প্রচার চালানো হয়েছে, গণভোটের প্রচার ভোটের প্রচার চালানো হয়েছে, সেটাও নানাবিধ বিভ্রান্তি তৈরি করেছে এবং গণভোটের ব্যালটে হ্যাঁ এর পাশে টিক চিহ্ন দেওয়া, না এর পাশে ক্রস চিহ্ন দেওয়া, এটাও ভোটের রেজাল্ট ম্যানিপুলেট করার যে একটা ওয়ে, সেটাও অনেকে সমালোচনা করে বলেছেন। মেজর হাফিজের আরেকটা মন্তব্য নিয়ে আরেকটা খবর দিচ্ছে এদিকে দৈনিক কালবেলা, সেই শিরোনামটা দেখে নিন। একেবারে স্পষ্ট বলেছেন যে এই গণভোটের কোনো আইনগত ভিত্তি নেই, এটা পুরোটাই সংবিধান বিরোধী এবং বিএনপি এটা মেনে নিয়েছে শুধুমাত্র ভোটটা যেন হয় সেই জন্য, এবং বিএনপির সেই উদ্দেশ্য সফল হয়েছে। ভোট হয়েছে, 2/3 আসনে বিএনপি বিজয়ী হয়েছে। সংবিধান সংস্কার পরিষদ করেন, আর যে পরিষদই করেন বিএনপির এই 2/3 মানে যে সদস্য, তারা যদি রাজি না হয়, তারা যদি ভোট না দেয়, তাহলে আপনি সংবিধানের কোন ব্যাপারটা পরিবর্তন করবেন? আদতে যেটা হয়েছে, বিএনপির এই ভূমিধস বিজয়ে প্রফেসর ইউনূস এবং আলী রিয়াজের মেটিকুলাস ডিজাইনের যে স্বপ্ন, সেই স্বপ্ন ধূলিসাৎ হয়ে গেছে। তাতে করে যেটা হয়েছে সেটা হচ্ছে জুলাই সনদে অনেক ভালো ভালো পরিবর্তন ছিল, সেই ভালো ভালো পরিবর্তনগুলো এখন রাজনৈতিক জিদের বসে মুখ থুবড়ে পড়তে পারে। জুলাই সনদের সবকিছুই কিন্তু মানে সংবিধান বিরোধী না, কিংবা বিতর্কিত না, কিংবা অগ্রহণযোগ্য না, অনেক ভালো ভালো ব্যাপার রয়েছে। এই অনেক ভালো ভালো ব্যাপারগুলোও এখন সেগুলো মুখ থুবড়ে পড়ে কিনা, কিংবা এই যে জোর জবরদস্তি করা এবং সুকৌশলে মেটিকুলাস ডিজাইনে, যেমন 180 দিনের যে মানে সাংবিধানিক পরিষদের বার তৈরি করা, 270 দিনে অটোমেটিক সংবিধানে জুলাই সনদ প্রতিস্থাপিত হয়ে যাবে, এই ধরনের ফালতু উজবুক চিন্তা ভাবনা এখানে জোর করে চাপিয়ে দেওয়ার চেষ্টা, সেই মেটিকুলাস ডিজাইনটা আমার মনে হয় যে শেষ হয়ে গেছে, ভণ্ডুল হয়ে গেছে, এবং তাদের ভুলের জন্য পুরো জুলাই সনদটাই এখন হুমকির মুখে পড়ে গেল। দর্শক, জামাত শিবির এনসিপির জোট থেকে আল্লাহ তাআলা অলৌকিকভাবে এই বাংলাদেশের জনগণকে বাঁচিয়ে দিয়েছেন। আপনারা অনেকে আমাকে প্রশ্ন করবেন, হয়তোবা আমার উপর রাগ করবেন যে আপনি আক্রমণাত্মক ভাবে কথা বলছেন। আসলে আক্রমণাত্মক ভাবে কথা বলছি না। আপনারা যদি এর পিছনের রহস্য শোনেন তাহলে একদম অবাক হয়ে যাবেন। আপনারা ভোটের হিসাব নিকাশ দেখেছেন, জামাত এনসিপি জোট তারা মোটামুটি 37% ভোট পেয়েছে,
অপরদিকে বিএনপির জোট মোটামুটি 49 বা 51% ভোট পেয়েছে। এই যে দেখেন 10% বা 5% বা 7% যাই হোক, কোনোভাবে বিষয়টা যদি চেঞ্জ হয়ে জামাত এনসিপি জোট ক্ষমতায় আসতো তাহলে কি হতো একবার চিন্তা করেন। আজকে নিউজটা দেখেন, এই নিউজে বলা হচ্ছে সংসদে বিরোধী দলের বিপক্ষে কিভাবে সক্রিয় ভূমিকা পালন করতে হবে, কিভাবে সংসদে কথা বলতে হবে, কি দিয়ে শুরু করতে হবে, সেইটা তারা প্রশিক্ষণ দিচ্ছে। জামাত এনসিপির যারা এমপি হয়েছে তাদেরকে জামাত ইসলামের পক্ষ থেকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এই জামাতের মধ্যে একজন সিনিয়র নেতার নাম বলেন যারা অতীতে সংসদে গিয়ে কথা বলেছে, সংসদে গিয়ে কিভাবে কথা বলতে হবে সেটা তারা জানে। ভাই একটা কথা আপনাদেরকে বলি, দেশ পরিচালনা করা আর মাদ্রাসা পরিচালনা করা এক নয়, একটা স্কুল পরিচালনা করা আর একটা সংসদ পরিচালনা করা এক নয়, একটা মাদ্রাসার বা মসজিদের ইমাম হওয়া আর একটা আসনের এমপি হয়ে ওই আসনের লোকজনকে পরিচালনা করা কিন্তু এক নয়। অনেক উদাহরণ যদি আপনাদেরকে দিই তাহলে বুঝতে পারবেন। দেখেন দেশ পরিচালনায় কি কি প্রয়োজন। দেশ পরিচালনায় প্রয়োজন হচ্ছে আন্তর্জাতিক বিশ্বের সাথে ভালো সম্পর্ক তৈরি করা, আন্তর্জাতিক বিশ্বের মন বোঝা, তাদের সাথে কিভাবে সম্পর্ক রাখতে হবে, কোন কোন সম্পর্ক রাখলে দেশের ভালো হবে, কোন কোন সম্পর্ক দেশের ক্ষতি হবে, এগুলো বোঝা আর ওই মাদ্রাসা পরিচালনা করা এক নয়। অতীত অভিজ্ঞতা যদি না থাকে তাহলে দেশ পরিচালনা করা কোনোভাবেই সম্ভব নয়। আন্তর্জাতিক বিশ্বের প্রত্যেকটা দেশ নিজের স্বার্থের জন্য সবকিছু করতে পারে। তারা নিজের দেশের স্বার্থ রক্ষার্থে একটা দেশের উপর হামলা করবে, তারা নিজের দেশের স্বার্থ রক্ষার্থে একটা দেশের উপর নিষেধাজ্ঞা দিবে, এবং সেই সকল দেশের সাথে কিভাবে সম্পর্ক রাখতে হবে এটা পূর্বের অভিজ্ঞতা ছাড়া কিভাবে সম্ভব বলেন। এই জামাত এনসিপি জোটের মধ্যে যারা রয়েছে তাদের কার কার অভিজ্ঞতা আছে? আমি বারবার একটা প্রশ্ন করতেছি, কার কার অভিজ্ঞতা আছে যে একটা পররাষ্ট্রমন্ত্রী হতে পারে, আন্তর্জাতিক বিশ্বের সাথে সম্পর্ক রাখতে পারে? এদের মধ্যে কার মধ্যে কি ধরনের একটা অভিজ্ঞতা আছে বা ট্যালেন্ট আছে যে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করতে পারে? জামাত শিবির এনসিপির মধ্যে একটা মন্ত্রী বের করেন যেটা বাণিজ্য মন্ত্রী হিসাবে খুব ভালো পারফরমেন্স দেখাতে পারবে? পারবে না। তারা সংসদে কথা কিভাবে বলবে সেটারই প্রশিক্ষণ নিতে হচ্ছে। ওয়াজের মাঠে কথা বলা, মাদ্রাসার ছাত্রদের সাথে কথা বলা আর সংসদে গিয়ে কথা বলা এক নয়, সেটা জামাত ইসলাম বুঝতে পেরেছে। এই জন্য যারা সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছে তাদেরকে তারা প্রশিক্ষণ দিচ্ছে। এখন এরা যদি ক্ষমতায় যেত তাহলে কি হতো? মহান রাব্বুল আলামিন আসলে তাদের হাত থেকে আমাদেরকে বাঁচিয়ে দিয়েছে। জামাতের পক্ষ থেকে বলা হয়েছিল যে ক্ষমতা আসে আসমান থেকে, ঠিক আল্লাহ তাআলা তিনি জানেন, তিনি তো সর্বজ্ঞানী, তিনি জানেন যে দেশের জন্য, দেশের জনগণের জন্য কারা ভালো হবে, এই জন্যই তিনি এইবারের ক্ষমতাটা বিএনপির কাছে দিয়েছেন। না হলে এই যে নতুন নতুন সবাই আসতো, নতুন নতুন পদে বসতো, এরা দিশেই খুঁজে পেত না যে কি করবে না করবে। শুধু দেশের একটা দেশের শত্রু বিদেশি একটা দেশ তা কিন্তু নয়, দেশের মধ্যে অনেক শত্রু থাকে। সেদেরকে তাদেরকে এরা কিভাবে চিহ্নিত করে বের করতো, কিভাবে দেশের সমস্যার সমাধান করতো। আসলে আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচিয়ে দিয়েছেন। সবচেয়ে ভয়ঙ্কর যে বিষয়টা হতো সেটা হচ্ছে আন্তর্জাতিক বিশ্ব বাংলাদেশকে জঙ্গির ট্র্যাক দিত। আমি ইতিপূর্বে অনেক ভিডিওতে বলেছি যে জামাত এনসিপির জোট যদি ক্ষমতায় আসে, পরের দিনেই দেখবেন আন্তর্জাতিক বিশ্বের যে সকল দেশ রয়েছে সবাই এই বাংলাদেশকে জঙ্গি ট্র্যাক দেওয়া শুরু করেছে, বাংলাদেশের উপর নিষেধাজ্ঞা দেওয়া শুরু করেছে, আর্থিক নিষেধাজ্ঞা, বাণিজ্যিক নিষেধাজ্ঞা, এবং এই যে মানব কল্যাণ, যে বাংলাদেশের একটা সবচেয়ে বড় খুঁটি যেটা বিদেশি রেমিটেন্স আমাদের প্রবাসী ভাইরা পাঠায়, এই প্রবাসে যাওয়াও নিষেধাজ্ঞা দিত। দেশ মহা বিপদের মধ্যে পড়তো। মহান আল্লাহ তাআলা তাদের হাত থেকে বাঁচিয়ে দেশটাকে আপাতত ভালোর দিকে রেখেছে। বিএনপি কতটা ভালো চালাবে আমি জানি না, তবে এখন যে অবস্থাটা দেখতেছি অনেক ভালো চালাবে বলে আমরা আশা করছি। কিন্তু জামাত এনসিপি জোটের মধ্যে যদি এই জোটের হাতে যদি দেশ যেত তাহলে দেশের নাজুহাল অবস্থা হতো, নাজুহাল অবস্থা হতো। ওই ডাক দিয়ে টিএসসিতে আই, রাজুতে আই, এই কথা বলা আর আন্তর্জাতিক বিশ্বের সাথে সম্পর্ক রাখা এবং দেশ পরিচালনা করা এক নয়। আন্দোলন করে সরকার হটিয়ে দেওয়া আর ওই দেশ পরিচালনা করা এক নয়। আপামর জনতা একত্রিত হয়ে একটা স্বৈরাচারী শাসককে একটা দেশ থেকে বিতাড়িত করা যায়, কিন্তু ওই দেশ সঠিকভাবে পরিচালনা করা যায় না। পরিচালনা করতে হলে অভিজ্ঞতা সম্পন্ন লোকজন প্রয়োজন, সৎ লোক প্রয়োজন, যেটা বিএনপির মন্ত্রিসভায় আমরা দেখেছি আলহামদুলিল্লাহ। এখন জামাত এনসিপি ক্ষমতায় আসলে আর কি হতো? প্রথম সমস্যা করতো ভারত, 100% ভারত কিন্তু আমাদের সমস্যা করতো। ভারত বাংলাদেশকে জঙ্গি ট্র্যাক দিত এবং আন্তর্জাতিক বিশ্বকে দেখিয়ে দিত যে দেখেন বাংলাদেশ জঙ্গি হয়ে গেছে, শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে
এখন এই দাড়ি টুপি মোল্লাওয়ালাদের হাতে দেশ গেছে, এটা জঙ্গি হয়ে গেছে। এই যে তারেক রহমান স্যার ক্ষমতায় মানে ফল রেজাল্ট হওয়ার পরে, এই ভোটের যেই রেজাল্ট, এই রেজাল্ট হওয়ার পরে আন্তর্জাতিক বিশ্বের বিভিন্ন দেশ কিন্তু তারা মানে অভিনন্দন জানিয়েছেন, অভিনন্দন চিঠি পাঠিয়েছেন। এমনকি আমেরিকার এই ডোনাল্ড ট্রাম্প তিনিও পাঠিয়েছেন, অভিনন্দন বার্তা পাঠিয়েছেন। এখন এই অভিনন্দন বার্তা নিয়েও একটা কথা আছে, সেই কথাগুলো আমি পরবর্তী ভিডিওতে বলবো। ডোনাল্ড ট্রাম্প যে অভিনন্দন বার্তা দিয়েছে সেটা পরবর্তী ভিডিওতে আমি বিস্তারিত বলবো, এর মধ্যে অনেক রহস্য রয়েছে। এখন ভারত দিয়েছে অভিনন্দন চিঠি, চীন দিয়েছে, রাশিয়া দিয়েছে, বিভিন্ন দেশ থেকে অভিনন্দন বার্তা কিন্তু পাঠাচ্ছে। জামাত যদি ক্ষমতায় আসতো তাহলে কি অভিনন্দন বার্তা এত তাড়াতাড়ি পাঠাতো? আফগানিস্তানকে কি এখনো বিশ্বের বিভিন্ন দেশ স্বীকৃতি দিয়েছে? দেয় নাই। সব দেশ কিন্তু এখনো স্বীকৃতি দেয় না আফগানিস্তানকে। ঠিক জামাত এনসিপি জোট যদি ক্ষমতায় আসতো, এইরকম ভাবে অভিনন্দন তো দূরের কথা, আগে তারা এই বাংলাদেশকে পর্যবেক্ষণে রাখতো, দীর্ঘদিন বাংলাদেশ পর্যবেক্ষণে থাকতো যে বাংলাদেশ কিভাবে চলছে, কার নেতৃত্বে চলছে, কেমন করে চলতেছে, মৌলবাদীদের উত্থান হলো কিনা, জঙ্গিবাদদের উত্থান হলো কিনা, এরকম পর্যবেক্ষণে রাখতো আন্তর্জাতিক বিশ্ব। তারপরে তারা চিন্তা ভাবনা করতো যে বাংলাদেশের সাথে তারা বাণিজ্যিক সম্পর্ক রাখবে কিনা, বাংলাদেশের সাথে তারা কূটনৈতিক সম্পর্ক রাখবে কিনা, বাংলাদেশের সাথে সুসম্পর্ক তৈরি করবে কিনা। এই ধরনের নানা পর্যবেক্ষণ শেষ করার পরে তারা এই বাংলাদেশের যে প্রধানমন্ত্রী যদি শফিকুর রহমান হতো, মানে এই জামাতের যে আমির তিনি যদি হতো, তখন তাকে অভিনন্দন বার্তা পাঠাতো। কিন্তু এত দ্রুত তারেক রহমান স্যারকে যেমন দ্রুত অভিনন্দন বার্তা পাঠিয়েছে, এই ডক্টর শফিকুর রহমান যদি প্রধানমন্ত্রী হতো, এত দ্রুত অভিনন্দন বার্তা কিন্তু পাঠাতো না। এটা অনেক চিন্তা ভাবনার বিষয় হতো। অর্থাৎ বাংলাদেশ যে মানে আরো 50 বছর পিছিয়ে যেত, শেখ হাসিনা তো পিছিয়ে পাঠিয়ে মানে ফেলে গেছে, আরো 50 বছর পিছিয়ে যেত এই জামাত এনসিপি জোট যদি ক্ষমতায় আসতো। আল্লাহ তাআলা বাঁচিয়েছেন জনগণকে। হয়তো আমার অনেক ভাই বোন ভুল করে জামাত এনসিপি কে ভোট দিয়েছে, অনেক মা বোন ভোট দিয়েছে, কিন্তু তারা এই সার্বিক পরিস্থিতি বুঝতে পারে নাই, তারা ভুল করে দিয়েছে। কোনো কারণে যদি আরো কিছু সংখ্যক দিত তাহলে আমরা কিন্তু মহা বিপদের মধ্যে পড়ে যেতাম। আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচিয়েছে। যারা সংসদে কথা কিভাবে বলতে হয়, বিরোধী দলকে কিভাবে ট্র্যাকেল দিতে হয় সেটাই শিখে নেয়, সেটাই জানে না, তাদেরকে প্রশিক্ষণ দিতে হচ্ছে তারা কিভাবে দেশ পরিচালনা করতো। প্রিয় দর্শক, আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। কথা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ।